জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, বললেন প্রতিমন্ত্রী। ডিজেল দিচ্ছে ভারত, দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় পাশে থাকবে চীন। পোস্ট স্টাডি ফি ভিসা দ্বিগুণ করেছে অস্ট্রেলিয়া, কানাডা যুক্তরাজ্যের চেয়েও বাড়ল ব্যয়, বিদেশি শিক্ষার্থীদের উদ্বেগ। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি সামিয়া তোমা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। জ্বালানির সংকট নেই, বাড়ছে না দাম। মঙ্গলবার সচিবালয়ে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জানান, দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে সরকার। প্রতি মাসে ভারত থেকে আসবে 15,000 টন ডিজেল। আর জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাশে আছে চীন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বন্ধ হরমুজ প্রণালী। সৌদি আরবের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আরামকো ক্ষতিগ্রস্ত। ফলে জ্বালানির তীব্র সংকট শুরু হয়েছে উন্নয়নশীল দেশগুলোতে। জ্বালানি শেষ কিংবা দাম বেড়ে যাবার গুজবে গেল কয়েকদিন ঢাকা সহ দেশের গ্যাস ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মানুষের। সরকারি হিসেব বলছে, আগে গড়ে 12,000 টন ছিল চাহিদা। যুদ্ধের কারণে চাহিদা বেড়ে গেছে 25 থেকে 30,000 টন। ফলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে পেট্রোল এবং অকটেনের কোনো সংকট নাই, শুধুমাত্র ডিজেল আমদানি করা হয়। ভারত থেকে প্রতি মাসে 15,000 টন ডিজেল আসা শুরু হয়েছে। সহায়তা চাওয়া হয়েছে অন্যান্য দেশের কাছেও। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিক অনুরোধ করেছি, সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছি। এদিকে সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানান, সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে রয়েছে চীন। Chinese investment in energy and especially green energy, solar, this area for cooperation. We also mentioned about some pipeline projects, and definitely we face the common challenges which is unfolding in Middle East. So we are discussing which way we can work together to overcome these challenges. জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী চীন, বিশেষ করে সোলার, গ্রিন এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 11তম দিনেও ইরানে অব্যাহত রয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন। তেহরানের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 40 জনের। অন্যদিকে লেবানন জুড়ে দখলদারদের আগ্রাসনে প্রাণহানি বেড়ে প্রায় 500-র কাছাকাছি। এদিকে যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সব রকমের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছে ইরান। সে সাথে অব্যাহত রয়েছে তাদের পাল্টা হামলাও। দীর্ঘ 11 দিন ধরে ইরানের আবাসিক স্থাপনা, তেলের ডিপো, এমনকি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার রাতে আবাসিক স্থাপনাগুলোতে হামলায় প্রাণ যায় বহু বেসামরিকের। লেবাননেও প্রায় 500-র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগ্রাসন অব্যাহত রেখেছে ইরান। তবে দেশটির সরকার হটিয়ে তেলের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প যে নীল নকশা করেছিল তা সফলতার মুখ দেখেনি। উল্টো গণমাধ্যম বলছে, তেহরানের হামলায় বহু ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। সংঘাতের এই পর্যায়ে নিজের ভুল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধ দ্রুতই শেষ হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অনেক দিক থেকে জয়ী, কিন্তু যথেষ্ট জয় পাইনি। আমরা এগিয়ে যাচ্ছি, তবে চূড়ান্ত জয় অর্জন করতে হবে। তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা নষ্ট করেছি, ক্ষেপণাস্ত্র ক্ষমতা 10% নেমে গেছে। আর পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার সম্ভাবনা খুব কম বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
Transportation of oil has been তাদের হামলার কারণে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে, তা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। তবে আবারও আলোচনার সম্ভাবনা কম। Americans against us. এদিকে চলমান যুদ্ধ বন্ধে চীন, রাশিয়া ও ফ্রান্স যোগাযোগ করছে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তবে সব রকমের আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণহানি 1300 ছাড়িয়েছে। মঙ্গলবার যুদ্ধের 11তম দিনেও তেহরানে রক্ত ঝরেছে আরও 40 জনের। এদিকে মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে ফের প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার জেরুজালেমে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন তিনি। বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির জনগণের ওপর। যৌথ হামলায় ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর জোর গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় তোলপাড়। তবে 2 দিন পরেই সেই গুঞ্জন উড়িয়ে দেন নেতানিয়াহু। তার নেতৃত্বে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকের ভিডিও প্রকাশ করে রয়টার্স। এরই মধ্যে আবারও নতুন করে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়ায়। এই বিষয়ে কয়েকটি কারণ উল্লেখ করে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ না হওয়া, তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়াকে কেন্দ্র করেই এসব গুঞ্জন দানা বাঁধে। তবে এসব জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণ করে আবারও প্রকাশ্যে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জেরুজালেমে ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন তিনি এবং কথা বলেন ইরান প্রসঙ্গেও। ইরানের সরকার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করবে দেশটির জনগণ কতটা সাহস নিয়ে দমনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে তার উপর। তিনি আরো বলেন, ইরানের জনগণ যদি পরিবর্তনের পথে এগিয়ে আসে এবং ইসরায়েল সেই প্রক্রিয়ায় সমর্থন দিতে পারে, তবে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান আরো শক্তিশালী হবে। আসমা তুলি, নিউজ 24। পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন ফি দ্বিগুণ করেছে অস্ট্রেলিয়া সরকার। 1 মার্চ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে আবেদন ফি $2,300 অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে $4,600। ফলে অস্ট্রেলিয়ার বর্তমান ভিসা খরচ দাঁড়িয়েছে কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের চেয়ে কয়েক গুণ বেশি। উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের তুলনায় তুলনামূলক কম জীবনযাত্রার খরচ সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে এই দেশটি। তবে দেশি বিদেশি শিক্ষার্থীদের সে আগ্রহে কিছুটা ভাটা পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া পোস্ট স্টাডি বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসার আবেদন ফি দ্বিগুণ করেছে অস্ট্রেলিয়া সরকার। 1 মার্চ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে ভিসা ফি $2,300 অস্ট্রেলীয় ডলার থেকে বাড়িয়ে $4,600 অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। তাদের মতে ক্রমবর্ধমান ভিসা খরচ বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াকে কম আকর্ষণীয় করে তুলতে পারে। শিক্ষা বিষয়ক সংস্থা ICEF মনিটরের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। আসমা তুলি, নিউজ 24। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনায় মত্ত বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। সুদূর প্রবাসেও সেই ধর্মীয় আবহের কোনো কমতি নেই প্রবাসীদের। রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেছেন ইফতার ও দোয়া মাহফিল সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজান যেন প্রবাসেও বাংলাদেশিদের জড়ো করেছে এক ছাদের নিচে। দেশের মতোই একত্রে সারছেন ইফতার, দু হাত তুলে করছেন মোনাজাত। রমজানের দেশীয় আমেজে মালয়েশিয়ায় ইফতার মাহফিলে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভার এই ইফতার রূপ নেয় মিলন মেলায়। পরে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। মালয়েশিয়া বিএনপির
মালদ্বীপে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল। রাজধানী মালেতে অনুষ্ঠিত এই ইফতারে অংশ নেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাতেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় ও সামাজিক আয়োজন স্বাভাবিকভাবেই চলছে। কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিশুদের কোরআন তেলাওয়াত ও ইসলামিক জ্ঞান বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ওমানের মাসকাটেও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হয়ে গেছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। ওমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রমজানে ইফতার ঘিরে মিলন মেলায় পরিণত হয়েছে ফ্রান্সের লা কুর্নভ শহরও। প্রবাসীদের নিয়ে আয়োজিত ইফতার পশ্চিমা দেশেও ছড়িয়ে দেয় রমজানের আমেজ। এছাড়া ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনের রমজান এলেই বদলে যায় প্রবাস জীবনের ছন্দ। মার্তিমুনিজ এলাকায় গড়ে ওঠে বাংলাদেশি হালাল বাজার, যেখানে হরদম বেচা কেনা হয় পেঁয়াজি, বেগুনি, ছোলা আর জিলাপির মতো দেশীয় খাবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতি বছর 8 মার্চ বিশ্বব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। সব দেশের মতো ইতালির রাজধানী রোমেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটির বরণ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধ এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস, যা প্রতিনিয়ত সমাজকে নারীর অধিকার ও সমতার লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে অংশ নেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ সহ আরও অনেকে। আলোচনার পর্ব শেষে মহিলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি এর উদ্যোগে কানাডায় হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। ক্যালগারির বাংলাদেশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নজরের আগে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ, নারীর অধিকার, সমাজে নারীর ভূমিকা এবং তাদের অবদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও উন্নত সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এতে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। দোয়া ও ইফতারের মধ্য দিয়ে শেষ হয় নারী দিবসের এই আয়োজন। বাহরাইনে ইরানের চালানো হামলা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে নিরাপত্তা বাহিনী আটক করেছে এক বাংলাদেশি সহ এশিয়ার 6 নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা বিভ্রান্তিকর পাশাপাশি ঝুঁকিতে ফেলছে সামাজিক নিরাপত্তা ও জনশৃঙ্খলাকে। এমন পরিস্থিতিতে সাইবার আইনের আওতায় কঠোর শাস্তি দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এছাড়া দেশটির আইনের প্রতি সব প্রবাসী বাংলাদেশিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইরানের সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। চলমান অস্থিরতায় গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে আরও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ বিষয়ে গণমাধ্যম কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভাও করেন তিনি। সভায় প্রবাসীদের ফ্লাইট সংক্রান্ত সমস্যা, ভিসা জটিলতা, পাসপোর্ট সেবা এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদপ্তরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বাছাই করা হচ্ছে। রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে কথা বলেন তিনি। বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার 21 দিনের মাথায় তিনি তা পূরণ করলেন বলেও মন্তব্য করেন ডিএনসিসির প্রশাসক। ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার আসামিদের ও ওসমান হাদি হত্যার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্য এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, প্রায় 2 বছর অতিবাহিত হলেও জুলাই হত্যাকারীদের বিচার শেষ হয়নি।
ভারতে গ্রেপ্তার হাদির হত্যাকারী ও তার নেপথ্যে যারা ছিল তাদের অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।